আচ্ছা, আমি আপাতত শুরু করছি। ঠিক আছে, আমাকে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলবি, আমি যখন বলবো জিজ্ঞাসা করবো তখন। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না বলবি, হ্যাঁ দুজনে একটু বলবি। ঠিক আছে, তাহলে দেখ আজকে আমরা পড়বো কিছু নির্বচনজাত শব্দ, এবং এই যে নিরুক্ত পড়ছি, এই নিরুক্তটা পড়ে আমাদের কি লাভ, এটার প্রয়োজনটা কি, এই বিষয়ে পড়বো। এবং তারপরে 30টা কোশ্চেন রেখেছি আজকে আমি নিরুক্তের উপরে, তো সেগুলো নিজেরা উত্তর বলবে। মানে এটা পড়ানোর পরে, কারণ আজকে এরপরে যে পোর্শনটা আছে খুব ছোট আছে, খুব একটা বড় কিছু নেই। তো সেই জন্য আজকে নিরুক্তটা আমাদের কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখ আগের দিন আমরা পড়েছিলাম যে নিরুক্ত হচ্ছে এমন একটা গ্রন্থ বিশেষ যেটাতে একটা শব্দের দ্বারা আমাদের কোনো জ্ঞান উৎপন্ন হয়, মানে সর্বাঙ্গীন জ্ঞান উৎপন্ন হয়। যেমন দেখ এখানে একটা জিনিস দেখতে পাবি, আচার্য বলে একটা শব্দ আছে। এবার দেখ, আচার্য বলতে কিন্তু আমাদের মাথায় অনেক কিছু আছে, আমাদের মানে সর্বাঙ্গীন জ্ঞান হয়। আচার্য শুধু শব্দটা নিয়ে ভাবি না আমরা, তাই না? কারণ আমরা পূর্বে পরিচিত যে আচার্য কাকে বলা হয়, তাহলে সর্বাঙ্গীন একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে। বা যদি আমরা বলি একটা শব্দ, মানে যদিও বৈদিক শব্দ নয়, কিন্তু তাও যদি বলি পুকুর, ঠিক আছে, বা সরোবর, কোনো কিছু একটা বললাম, তো বা নদী, এগুলো বললে সর্বাঙ্গীন একটা চিন্তা মাথায় আসে। তাহলে কারো ধর নদী বললে এখন কারো গঙ্গা নদীর কথা মনে পড়তে পারে, কারো পদ্মা মনে পড়তে পারে, বিভিন্ন কারো মনে পড়বে যে হ্যাঁ এই নদীতে চর আছে, সেটা চিন্তা ভাবনা হচ্ছে, মানে অনেক কিছুর অনেক রকম কিন্তু শব্দের দ্বারা জ্ঞান হয়, সেটাই পড়ছিলাম। তো এই নিরুক্ত গ্রন্থের প্রয়োজনটা কি আজকে দেখবো। বলছে দেখ, শব্দ সমূহের অর্থবোধের জন্য নিরুক্ত অধ্যয়ন প্রয়োজন আছে। তাহলে আমরা শব্দের যে জ্ঞান, শব্দের মানেটা কি, সেটা জানার জন্য প্রথমত আমাদের নিরুক্ত গ্রন্থ পড়তে হবে। এবং আমি আগেই বলেছিলাম যে নিরুক্ততে নিঘণ্টু বলে একটা টিকা আছে, সেই নিঘণ্টু টিকাতেই কিন্তু এইগুলো আমরা এর বিস্তারিত আলোচনা পাই। তো দেখ সেখানে লেখা আছে নিঘণ্টুগত গবাদি দেব পর্যন্ত শব্দ সমূহের অর্থ নিরুক্ত থেকে জানা। তাহলে নিরুক্ত গ্রন্থে অনেক কিছু শব্দ ভান্ডার রয়েছে, তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো প্রথম শুরু হচ্ছে গো শব্দ থেকে, মানে গবাদি বলেছে মানে গো আদি, এবং শেষ হচ্ছে দেব মানে দেবতার। তো এই পর্যন্ত মাঝের শব্দগুলো বলছে না কি কি আছে, তো সেগুলোই আমরা আজকে পড়বো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো এই অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, তো সেটাই আমরা পড়বো। ঠিক আছে, কারণ আমরা তখন আহ, মূলত দ্বিতীয় অধ্যায় শুরু করেছি, মানে কালকে তো প্রথম অধ্যায় পড়িয়ে দিয়েছি। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে দ্বিতীয় আর সপ্তম। সপ্তমে কিছুই নেই, সপ্তমে শুধু দেবতাদের স্থানগুলো কে কোথায় অবস্থান করছে এটা শুধু পড়তে হবে। তো দেখ দ্বিতীয় অধ্যায়ে মূলত কি বলেছে যে নিরুক্ত গ্রন্থের প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয়েছে। তাহলে গবাদি থেকে কি না দেব শব্দ পর্যন্ত কিন্তু এখানে বলা হয়েছে। বলছে পদার্থের জ্ঞান ছাড়া বৈদিক মন্ত্রের জ্ঞান জানা যায় না। তাহলে তুই একটা জিনিস দেখ, যে তুই ধর শব্দজাত, মানে তুই পদার্থ, পদার্থ বলতে এখানে কোন জাত পদার্থ, যে এক এক শব্দজাত পদার্থ, মানে এক একটা শব্দকে এখানে পদার্থ বলা হয়েছে। ঠিক আছে, মানে তুই যদি শব্দের জ্ঞান না জানিস, তাহলে তুই কি করে ধর মন্ত্রের জ্ঞান জানবি? শব্দ দিয়েই মন্ত্র গঠিত হচ্ছে, তাহলে বৈদিক মন্ত্র বলতে গেলে তার শব্দ জানতে হবে। যেমন হচ্ছে কেউ ধর গান গাইছে, কেউ ধর নাচছে, তো তাদের যে একটা প্রথাগত একটা শিক্ষা দরকার, তাহলে আলাদা আলাদা বোল তাদেরকে জানতে হয়। যেমন একটা বোল আছে যে, ধরুন যদি বলি যে একটা পুরোটা বললাম যে দিন দিন ধাগে রেখে তুন্না কাত্তা ধাগে রেখে দিন, একতালের বোল এটা। যারা তারা নাচ যারা শেখে তারা জানে, শ্রেষ্ঠ যেহেতু জানি সেটা।
তাহলে এটা দেখ, তুই যদি আগে, এবার তোকে তো প্রথম দিন শেখানো হয় না যে দিন দিন ধাগে ধরে, মানে তোকে শেখানো হয় ধিন ধিন ধাগে, এবার মানে ভেঙে ভেঙে বলা হয়। এবার এটা শুনতে শুনতে আমাদের মননে আস্তে আস্তে তারপরে প্র্যাকটিস হয়ে যায়। মানে প্রথম প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়, সেই সমস্যাটার উপর সম্মুখীন হয়, তারপর আমরা সেটা মানে মানে আমরা নিজেদের উপর ভারসাম্য রক্ষা করে নিই সেটা। তো এটাই হচ্ছে বিষয়, যে তুই শব্দের জ্ঞান আগে জানতে হবে, তারপর বৈদিক মন্ত্র পাঠ করবি। এবার বলছে পদার্থের জ্ঞান নিরুক্ত অধ্যয়ন সাপেক্ষ হয়ে থাকে। তাহলে পদার্থের যে জ্ঞান সেটা হচ্ছে নিরুক্ত থেকে আমাদেরকে জানতে হবে, এটা বলা হয়েছে, এবং মন্ত্রার্থ অবগতির জন্য নিরুক্ত অধ্যয়নের প্রয়োজন আছে। এবার দেখ, বলছে মন্ত্রার্থ অবগতির জন্য। এবার আমরা একটা জিনিস জানি যে বেদে সূক্ষ্মাতি সূক্ষ্ম কতটা মানে দেখা হয়, যে একটা উচ্চারণ ধর তুই উদাত্ত যদি ভুল বলে দিলি, উদাত্তটা অনুদাত্ত বলে দিলি উচ্চারণটা, তাহলে কিন্তু তোর বলছে অনিষ্ট সাধন হবে। এটা বলা হয় বেদে, যে তোর মঙ্গলকারী হবে না জীবনটা। যেমন আমি যদি বলি হরি হি ওম, ঠিক আছে, এবার হরি হি ওম বলছি, কিন্তু ওদের উচ্চারণ দেখবি সঠিক উচ্চারণ হরি হি, ওই যে হরি হি ওম, যে ওমটা দেখবি ওম বলেই না, ওম এরকম বলে। এবার এই যে উচ্চারণ বিধি, সে উচ্চারণ বিধিটা কি বলছে, যে নিরুক্ত গ্রন্থে কিন্তু বলা হয়েছে যে উচ্চারণ আমাদের কেমন হওয়া উচিত। বেশ, পদের বিভাগের জন্য নিরুক্তের প্রয়োজন আছে। তাহলে একটা একটা পদকে, যে মন্ত্র বলছি, কোথায় আমরা থামবো? আমরা যদি বলি স্বস্তি না ইন্দ্র বাজস্রবা, এই যে বলছি স্বস্তি না ইন্দ্র, ইন্দ্র থামছি, কিভাবে থামছি, এর প্রয়োগও বলছে নিরুক্ত গ্রন্থে রয়েছে। কারণ দেখ, আমাদের একটা সূত্র পড়েছি আমরা, যে কারকে সবাই, মানে আমি এখানে পড়াইনি কিন্তু এমনি তো সবাই পড়েছিস, যে নমঃ স্বস্তি স্বাহা স্বাধা অলম বসর্য। তো সেখানে দেখবি যে স্বস্তি বলে একটা পদ আছে, তো সেই শব্দটা বোঝাচ্ছে যে যখন নতুন কোনো রাজার অভিষেক হয়, তখন সে রাজাকে কি করা হয়, যে এই মন্ত্রের দ্বারা কিন্তু তার অভিষেক করা হয়। এবং বিভিন্ন তীর্থের মাটি লাগে, গঙ্গা জল লাগে, দুব্য ঘাস লাগে, দুধ লাগে, হলুদ লাগে, অনেক কিছু মিশ্রণে তাকে স্নান করানো হয় পুরোটা। তো যাই হোক, তো এই যে এই বিষয়টা তাহলে বলছে দেখ, যে সেই জন্য পদের বিভাগটা কেমন ভাবে দরকার, প্রত্যেকটা পদ কি ভাঙবে সেটার জন্য নিরুক্ত পড়ার দরকার আছে। ভাষা বিজ্ঞানের অন্তর্গত অর্থবিজ্ঞান সম্বন্ধ তথ্য নিরুক্ত অধ্যয়নের মাধ্যমে সম্ভব। তাহলে ভাষা বিজ্ঞান যেটা রয়েছে সেটা, দেখ ভাষা বিজ্ঞান শুধু বললে মানে, তার অর্থটাকে জানার জন্য নিরুক্ত পড়তে হবে। নিরুক্ত অধ্যয়নের অপর প্রয়োজন হলো জ্ঞানের প্রশংসা আর অজ্ঞানের নিন্দা। বেদ সমূহে জ্ঞানের প্রশংসা অজ্ঞানের নিন্দা করা হয়েছে। তাহলে দেখ একটা জিনিস, তুই ধর সহজভাবে কোনো কিছু বললি, মানে যেটা শুনতে ভালো লাগবে আমাদের, মানে যেটা শুনতে তুই অভ্যস্ত, সবথেকে বড় কথা হচ্ছে তুই যেটা শুনতে অভ্যস্ত। এবার তোকে ধর কেউ এই কথাটা অন্যভাবে বলছে, বা ওই অর্থটা অন্য ভাষাতে বলছে, তাহলে তোর কাছে সেটা হাস্যাস্পদ হবে কিন্তু। এবার আমি যখন ধর বাইরে আছি, আমি যদি এদেরকে কাউকে বলি যে পুকুর বলি, পুকুর বলে এরা হাসবে। আমাকে এদেরকে বলতে হবে তালাব বলতে হবে, তালাব মানে ওরা পুকুরটা বোঝে। কিন্তু আমি যদি পুকুর বলি, তাদের কাছে হাস্যাস্পদ হবে। তাহলে হিন্দি ভাষীর লোকরা সেটা ভাবছে। বিভিন্ন ভাষীর লোকরা কি হচ্ছে, তুই যখন অন্য ভাষা প্রয়োগ করবি, তখন তারা তোর সেটা অবাক হবে, এবং শুনে সেটা হাসিও পাবে। আমরাও যেমন চীনা ভাষা শুনলেও হাসি পাই, বা মাগধী শুনলে বল, অনেক সময় মৈথিলি ভাষা শুনলে বুঝতে না পারলে হাসি পায়। তো এই যে বিষয়টা, তাহলে বেদ সমূহে এখানে কি বলা হয়েছে, যে জ্ঞানের প্রশংসা ও অজ্ঞানের নিন্দা। মানে বেদও তুই যদি সঠিক উচ্চারণ না করিস, তাহলে তুই হাস্যাস্পদ হবি কারোর কাছে। তাই এখানে অজ্ঞানের নিন্দা করা হয়েছে, মানে তুমি যেটা জানো না সেটা তুমি গ্রন্থ গ্রন্থ পড়ে জেনে নাও। তোমাকে কেউ বাধা দেয়নি যে তুমি গ্রন্থ পড়তে পারবে না, ঠিক আছে। দেবতা বিষয়ক জ্ঞান নিরুক্ত অধ্যয়নের অপর প্রয়োজন। তাহলে দেবতা বিষয়ক জ্ঞান, দেখ দেবতাদের আহ্বান করার জন্য কিভাবে তাদের স্তুতি বাক্য প্রয়োগ করা উচিত সেটাও নিরুক্ত রয়েছে। কারণ যজ্ঞ কর্মে দেবতাদের বিষয়ে অনেক বিধি প্রচলিত আছে। কেন, এই যে যজ্ঞ কর্মবিধি যারা জানে, আহ, যারা ব্রাহ্মণ রয়েছে, যারা প্রকৃত ব্রাহ্মণ রয়েছে, এগুলো নিয়ে পড়াশোনা করেছে,
তো তারা কি করবে, যে যারা দেখবি যে আমাদের অনেকে এটা নিয়ে পড়াশোনা করে, যে ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করে, তো তারা এই বিষয়গুলো জানে যে যোগ্য কর্ম কেমন ভাবে করা উচিত। তো সেই সকল বিধির জ্ঞান নিরুক্তের মাধ্যমে জানা যায়। আর কেউ যে পদপাঠ, দেখ এটা খুব ইম্পর্টেন্ট, দেখবি একটা এরকম দেখবি, এরকম চিহ্ন দেখবি যে লুপ্ত আকারের মতো, এটাকে বেদে বলছে অবগ্রহ, এই চিহ্নটা, ঠিক আছে? দেখবি এগুলো বিভিন্ন জায়গায় আছে, হয়তো দেখেছিস। তো বলছে পদপাঠে কোথায় অবগ্রহ হবে এবং কোথায় অবগ্রহযুক্ত হবে না, এই সংশয় অর্থ জ্ঞান থেকে নিশ্চিত করা যায়। তাহলে আমরা কোথায় যদি নিরুক্ত গ্রন্থ পড়ি, তাহলে কিন্তু বুঝতে পারবো কোথায় প্রয়োগ করা উচিত এবং কোথায় প্রয়োগ করা উচিত না। এবারে যে নির্বচন বলা হয়েছে, নির্বচনে কিছু সিদ্ধান্ত বলেছে যে শব্দ হচ্ছে ত্রিবিধ: প্রত্যক্ষ বৃত্তি, পরোক্ষ বৃত্তি, অতি পরোক্ষ বৃত্তি। তাহলে দেখ একটা শব্দ আমরা যখন ডাইরেক্ট শুনছি, নিজে শুনছি, তখন সেটা বলছি যে প্রত্যক্ষ বৃত্তি, মানে হ্যাঁ আমি দেখেছি, মানে শুনেছি, মানে এখানে দেখা রূপ প্রত্যক্ষ নয়, শোনা রূপ প্রত্যক্ষ। পরোক্ষ বৃত্তি মানে হচ্ছে মানে দ্বিতীয় কারোর জন্য, মানে কারোর কাছে মানে শুনলাম, মানে ধর তোর সামনে একটা কাঁচের গ্লাস পড়ে গেল হাত থেকে, দেখলি, বা তোর হাত থেকে পড়ে গেল বা টেবিল থেকে পড়ে গেল, তুই দেখলি, দেখলি এবং সেটা শুনলি, তাহলে সেটার শব্দটা তুই কানে পেলি, তাহলে এটা কি হলো, এটা তোর হচ্ছে প্রত্যক্ষ বৃত্তি। পরোক্ষ বৃত্তি, মা বলে না কি ভাঙলি রে, ভেঙে গেছে মানে তুই, তাহলে মা কিন্তু পরোক্ষ বৃত্তি, মানে মা ওই ঘরে নেই কিন্তু তুই ভেঙেছিস, কিন্তু মা জিজ্ঞাসা করছে, তাহলে তুই বলছিস কিছু না, বা তুই বলি কাঁচের গ্লাসটা পড়ে গিয়েছে, কিছু একটা বললি, তাহলে এটা যে জ্ঞান হলো মায়ের হচ্ছে পরোক্ষ বৃত্তি জ্ঞান হচ্ছে, পরের দ্বারা জ্ঞান হচ্ছে। আর অতি পরোক্ষ বৃত্তি যেটা অত্যন্ত দূরে থাকে, যেটা সচরাচর আমরা আহ, অনুমানের উপর কাজ চালিয়ে দিই, সেটা হচ্ছে, মানে ধর দুম করে একটা কোনো শব্দ হলো, কেউ বললো যে আরে টায়ার পাংচার হলো, বড় কোনো গাড়ির টায়ার পাংচার হলো, কেউ বললো যে আরে না কোনো ছেলে পেলে পটকা ফাটা ফাটাচ্ছে, এটা বললি, কেউ ধর বিভিন্ন রকম এইরকম চিন্তা ভাবনা, তাহলে এগুলো দেখ আমরা মানে অনুমান তৈরি হয়েছে, এটা হচ্ছে অতি পরোক্ষ। এবং নির্বচন বলছে নিঃশেষে বচন বা উক্তি, এখানে কিছু ব্যাপার বলা হয়েছে, যে বর্ণাগম বর্ণ বিপর্যয়শ্চ দ্বৌ চাপর বর্ণ বিকার নাশো, ধাতস্তদ্যর্থ অতিশয়ন যোগ তদুচ্যতে পঞ্চবিধ নিরুক্ত। তাহলে দেখ, আমরা যখন নিরুক্ত গ্রন্থ পড়ব, তখন আমাদেরকে 5টা বিষয়ের উপর দিয়ে যেতে হবে। কি? একটা হচ্ছে বর্ণের আগম। তাহলে বর্ণের আগম মানে কি? মানে একটা বর্ণ এসে যাওয়া, এরকম ব্যাপার, সেটা হচ্ছে বর্ণের আগম। যেমন দেখবি আমরা বলি যে অম আদেশ হয়েছে, এরকম বলি, তাহলে এগুলো আগম আসছে, তো বর্ণের কোথাও থেকে আসছে। আবার ধর পড়তে হবে বর্ণ বিপর্যয়, এই যে কোনটা দেখ এই লাইনটাতেই, তাহলে বর্ণাগম বল বর্ণ বিপর্যয়, তাহলে বর্ণের যে বিপর্যয়, মানে বর্ণ বিপর্যয় তুই বলতে গেলি একটা, বলে ফেললি অন্য কিছু, তো সেটা হচ্ছে বর্ণের বিপর্যয় করছে। যেমন হচ্ছে ধর আমরা খুবই ন্যাচারাল ভাবে বলে থাকি যে নর্ম, মানে আমিও নিজেও ভুল বলবো বলতে গিয়ে, এরকম অবস্থা হয় যে আমরা বলি যে নর্মদাকে নর্দমা বলে দিই অনেক সময়, মানে ওটা জিভটা ফিসলে যাই আমাদের সকলে, বলে ফেলি হঠাৎ করে, তাহলে এটা হচ্ছে বর্ণের বিপর্যয়। তাহলে বেদের ক্ষেত্রেও কি হচ্ছে, বর্ণের আগম ঘটতে পারে, বর্ণের বিপর্যয় ঘটতে পারে বলতে গিয়ে, বর্ণের, তাহলে দেখ একটা হলো বর্ণ বিপর্যয় হলো, একটা হচ্ছে বর্ণ বিকার। তাহলে দেখ একটা, মানে এখানে ওইখানে বলছিলাম যে একটা হয়তো শব্দ এদিক ওদিক হলো, কিন্তু আমরা যদি পুরোটাই বদলে দিই, মানে বর্ণের বিকার অন্য কিছু বলে ফেললাম, তাহলে সেটা হচ্ছে আমাদের বর্ণ বিকার। ঠিক আছে? এবার এগুলো খুব ছোট ছোট বিষয়, এখান থেকে সেভাবে কি প্রশ্ন আসবে, কিছুই আসে না, সেটা আমরা বলছি না এগুলো, তাহলে বিভিন্ন বই এগুলো দেখবি, যে এগুলো ভাষাতত্ত্বের বই আছে, এগুলোতে পেয়ে যাবি ডিটেলস, আমি ভাষাতত্ত্ব পড়াবো যদি আবার, তখন আবার বোঝাবো। তারপরে ধর আছে কি বর্ণের লোপ আছে, কোনো বর্ণের আদি স্বর লোপ হয়ে গেল, অন্ত স্বর লোপ হয়ে গেল, এগুলো আমরা দেখেই থাকি। এই সেগুলো সন্ধি নিয়মে হয়, সমাসের নিয়মে হয়, বিভিন্ন জন্য এগুলো কি হয় যে লোপ প্রাপ্তি ঘটে যায়। আর আরেকটা হচ্ছে দেখ ধাত্বার্থী সাই,
মানে ধাতুর অর্থের পরিবর্তনের দ্বারাও নির্বাচন হয়ে থাকে। যেমন এইটা আমি বলি, এটা এটা বলা নিয়ে এটা বলা দরকার। যেমন ধর, আমরা যদি বলি দম উপশমে, দম, দামা উপশমে, এই কথাটা লিখলাম উপশমে। তাহলে এই যে দামা উপশমে কথাটা লিখলাম, তাহলে লৌকিক সংস্কৃতে একে দাম্যতি বলা হয় বা দামায়তি বলা হয়, মানে এইরকম রূপ দেখা যায়। তাহলে আমি কি এখানে প্রথমে দেখ বলেছি ধাত্বার্থিশয় মানে কি, যে ধাতুর অর্থের পরিবর্তনের দ্বারা নির্বাচন হয়। তাহলে ধাতুটা দেখ, আমি দাম উপসময়টাকে যখন ধাতু পরিবর্তনের সময় দাম্যতিও বলছি, কখনো কখনো দময়তিও বলছি। কিন্তু বেদে এটাকে দমুনা বলা হয়। ঠিক আছে, এরকম অনেক শব্দ আছে কিন্তু, হ্যাঁ, যে কি চেঞ্জ বলা হয়। দাম্যতি, দাম্যতি যেটা রয়েছে বা দামায়তি যেটা রয়েছে, সেটাকে দমুনা বলা হচ্ছে কি, যে আমাদের বৈদিক সংস্কৃতে বলা হয় যে দমুনা অগ্নির উচ্চতে, এরকম একটা খুব প্রসিদ্ধ উদাহরণ পাওয়া যায়। তো সেটা হচ্ছে ধাতুর অতিশয়, যে একটা ধাতুর যে পরিবর্তন ঘটছে, অন্যভাবে ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে ধাতুর অতিশয়। আচ্ছা, এরপরে আমরা শব্দের ব্যুৎপত্তি দেখবো, এক এক করে শব্দ দেখবো, এবং এইগুলোর যে লক্ষণগুলো, লক্ষণগুলো থেকে প্রশ্ন আসে, খুব ডিপলি প্রশ্ন আসে না। কেমন ভাবে প্রশ্ন আসে সেটাও আজকে আমি 30খানা যে প্রশ্নটা আমি রেখেছি শেষে, সেটাও দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবি। তাহলে এক একটা শব্দ আমরা নির্বাচন ছোট করে পড়বো। তার আগে বল যে এটুকুর মধ্যে কারো কোনো অসুবিধা আছে কি? পিডিএফটা একটু তুলে দিচ্ছি। আচ্ছা, চেষ্টা কর। বেশ, তাহলে এবার যাই। তো দেখ আচার্য শব্দ, তাহলে প্রথমে জিজ্ঞেস করবে যে আচার্য শব্দের লক্ষণ কি। তাহলে দেখ লক্ষণ আমরা বলছি আচারং গ্রাহায়াতি। তাহলে এইগুলোই দেবে, কিন্তু যে আচার শব্দের লক্ষণ কি বলা হয়েছে, তখন তোকে অপশন দিয়ে দেবে চারটে, এগুলো করতে হবে। তাহলে আচারং গ্রাহায়াতি, এই বিগ্রহে আপূর্বক চর ধাতুর উত্তর কি হয়েছে, রিও লোনাথ সূত্রানুসারে ণিত প্রত্যয় বৃদ্ধি কার্যে আচার্য শব্দ নিষ্পন্ন হয়েছে। তাহলে কিভাবে হয়েছে, জাস্ট একবার একটু দেখে রাখবে। অথবা আরেকভাবে বলা হচ্ছে যে, এবার দেখ যেগুলো অথবা দেওয়া আছে সেই রূপগুলোও দেখে রাখবি, কেন বলতো, যে অল্টারনেটিভ আচরণ গ্রাহ্যতি হয়তো দিল না, অপশনেই থাকলো না, তাহলে এটা হয়তো থাকলো, তখন বলবি যে আরে ওটা আচরণ গ্রাহ্যতি নেই, তাহলে কোনোটাই নয় হয় অপশনটা হবে, তখন হবে না যদি এই অপশনটা থাকে কোনটা, যে আচিনতি অর্থান অচিনতি বুদ্ধিম বা। তাহলে এটা হচ্ছে আচার্য শব্দের নির্বাচন। এবার দেখ বীর শব্দ যেগুলো, বীর শব্দ কি হচ্ছে, বীরম, বীরয়তি অমিত্রাণ। ঠিক আছে, তাহলে এই বিগ্রহে বিপূর্বক ইর ক্ষেপে, এই অর্থে চূড়াদিগণীয় ইর ধাতুর উত্তর হয়েছে। তাহলে এইগুলো দেখ, মানে এমন কিছুই নেই, মানে এগুলো পুরো নিজেদেরকে পড়া, এবং নিজেদের পড়ার বিষয় সব থেকে বড় কথা, এবং তার থেকে বড় কথা হচ্ছে এগুলো শুধু লক্ষণগুলো মনে রাখার কথা। এই জন্য কিন্তু আমি এগুলো মানে একদম পার্ট টু করলে কিন্তু পর 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 এভাবে বলছি না, ঠিক আছে, একটু নিজেরা দেখবি। আমি জাস্ট লক্ষণগুলো বলে বলে চলে যাচ্ছি, আর যেগুলো একটু বলার মতো সেগুলো একটু বলছি। তাহলে বীর ধাতুর আমরা এটা পেলাম, যে বীরয়াতি অমিত্রা। তাছাড়াও কি পাওয়া যাচ্ছে, যে বেত্তের বা সিয়াদ গতি কর্মণা। হ্রদ শব্দের কি পাচ্ছি, যে হ্রদৌ হ্রাদ্যত, মানে হ্রাদতে হে শব্দ কর্মণা। তাহলে বলছে এখানে ধাতুর কি হচ্ছে, ভাদিগণীয় হ্রাদ ধাতুর উত্তর অচ প্রত্যয়ে আকারের হ্রদে হ্রদ শব্দ সিদ্ধ, মানে কিভাবে সিদ্ধ হচ্ছে সেটা ডাইরেক্ট লিখে দিচ্ছে, বা কিভাবে হলো। এবার এই যে গণীয় যে গণ জাতীয় রয়েছে, সেই গণগুলো আমি ধাতুর অর্থে পড়াবো, ব্যাকরণে আমি পড়াবো এটাকে, গণ কয় প্রকার, গণ কোন গণটা কি, মানে চূড়াদি গুণীয় কেউ বলছে, কেউ ভাদি গুণীয় বলছে, ওকে অদাদি গুণীয় বলছে, কিভাবে বুঝবো সেগুলো, ঠিক আছে, তো সেগুলো আমি পড়িয়ে দেবো। তাহলে দেখ এইগুলো হচ্ছে, তাহলে হ্রদ হলো। এবার গৌ দেখ, মানে এটা হচ্ছে হ্রদাত হ্রাদতি বা সিয়াত, এটা হচ্ছে মানে বিকল্পে বলা হচ্ছে। গৌতে কি বলছে, যত দুরঙ্গতা ভবতি, যচ্চা যচ্চাস্যাম ভূতানি গচ্ছন্তি বা। আর কি বলছে, যে বিকল্পে বলছে গতের বৌকার নামকরণ,
সমুদ্র শব্দ কি বলছে? সমুদ্র শব্দটা খুবই দেয়, বলছে সমুদ্র দ্রবন্তি अस्मादापः। একটা লক্ষণেরও কিন্তু কিচ্ছু অর্থ জিজ্ঞাসা করবেন না মাথা রাখবি, তাই অর্থ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই যে অর্থ কি বলছে না বলছে। কারণ হচ্ছে আমাদের স্কোরিং করা নিয়ে কথা, আমাদেরকে যদি নিরুক্ত নিয়ে পিএইচডি করতে হয়, রিসার্চ করতে হয়, তখন আমরা এগুলো পড়বো। তাছাড়া কিন্তু যেটুকু দরকার সেটুকুই কিন্তু আমরা উপর উপর যাবো। এবার ধর আমি বললাম ধর দিয়েই দিল হয়তো, এরকম একটা প্রশ্ন অর্থ দিয়ে দিল, তাহলে একটা প্রশ্নের জন্য তো এত মাথা ঘামিয়ে দরকার নেই। আমাদের কথা হচ্ছে 100টা যদি প্রশ্ন থাকে, আমাকে 85টা 90টা যদি করে দিতে পারি সেখানেই অনেক, ঠিক আছে। এবং বাকি সব মানে যেটা ধর 50 নম্বর যেটা থাকে ফার্স্ট পেপারে, সেটা তো মোটামুটি এদিক ওদিক করলে যারা নাও পড়ে মোটামুটি 17-18টা সবাই ঠিক করে, আর একটু পড়লে 25-27টা কি 30টা পর্যন্ত হয়ে যায়। তাই হচ্ছে জিআরএফ পাওয়াটা কিছু মানে সমস্যা মানে যদি 85-87টা সাবজেক্টে হয়ে যায়। তাই 1 নম্বর নিয়ে আমরা মাথা খারাপ করবো না, যেরকম ভাবে বেশি প্রশ্ন হয় সেইগুলোর উপর আমরা ফোকাস করবো। সেই জন্য যেখান থেকে বেশি প্রশ্ন হয় সেই টপিকগুলোই আমি আগে পড়াচ্ছি। এরপরে দেখ বৃত্তীয় বলছে যে বৃণতে, আর কি বলছে বর্ততে বর্ধতে বা আদিত্য, আদিত্য রসান আদিত্য ভাসন জ্যোতিষাং বা আদিত্য ভাস অথবা আদিতে পুত্র। উষা শব্দ কি বলছে? উচ্ছতি সমাপয়তি সংবেষ্টতে বিষ্টত্যয়তি প্রতিবদনাতি রাত্রম রাত্রি। মেঘ শব্দ কি বলছে? মেঘ বলছে মেহতি সিঞ্চতি বর্ষণেন ভূমি। বাক কি বলছে? বাক শুধু বলছে দেখ ভক্তি, আর অথবা বলছে উচ্চতে অনয়া। উদক বলছে উন্নতি বা উন্নতি, উন্নতি নয় উন্নতি, এবং অন্দি ক্লেদনে। দেখ আমরা দেখ আমাদেরও দেখ কতটা বর্ণ বিপর্যয় ঘটে বলতে গিয়ে, মানে উন্নতি লেখা নেই, উন্নতি লেখা কিন্তু উন্নতি বলে ফেলছে, মানে জিভে স্লিপ করছে মাঝে মধ্যে। তাহলে এটাও দেখ বর্ণ বিপর্যয়, মানে আমরা কোনো একটা শব্দ বলতে গিয়ে কিন্তু করছি। আচ্ছা এবার দেখ নদী, নদী কি বলছে? নদমা ইমা ভবন্তি শব্দবত্যঃ। অশ্ব, অশ্ব শব্দ কি বলছে? যে অশ্নুতে অধ্বানম। বৈশ্বানর কি বলছে? এবার এটা ইম্পর্টেন্ট দেখ, যে মহাসনো ভবতি এই বিগ্রহে অস ভোজনে অর্থে ক্রদাদি গণীয়, এইটা একটু মনে রাখবি, হ্যাঁ এটা গণীয় জিজ্ঞেস করে মাঝে মধ্যে, অশ্ব শব্দে শুধুমাত্র একটু দেখে রাখি। আচ্ছা এরপর দেখ বৈশ্বানরহ বিশ্বান্নরান নয়তি, আর বিশ্বে এনাম নরানয়। অগ্নি কি বলছে? অগ্রণী ভবতি অগ্রং যজ্ঞেষু প্রণীয়তে বা অঙ্গং নয়া। এখানে অনেক কিন্তু এটা রয়েছে দেখ, 3-4খানা মতো মোটামুটি আছে, তো এগুলো মনে রাখবে, হ্যাঁ। অঙ্গং নয়তি সন্ন্য মনামা মমানা আক্লোপনো ভবতি, আর একটা হচ্ছে ন প্রপয়তি ন স্নেহয়তি। নিঘণ্টু শব্দ কি বলছে? নিঘণ্টু শব্দটা দেখ, নিঘণ্টু একটা টিকা, সেটাও নির্বাচন করা হয়েছে, যে তে নিগন্তব এব সন্তো নিগমনাत् নিঘণ্টব উচ্যতে নিঘণ্টবঃ अपि বাহ হননানদেব সু সমাহতা ভবন্তি। আর কি বলছে? আর একটা শব্দ রয়েছে দেখ জাতস্মৃত, মানে 17টা আমাদের মোটামুটি মেনলি দেখতে হচ্ছে। 17টা দেখলেই মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই জন্য 17টাই এখানে তুলে ধরেছে, বেশি আমরা দেখবো না। 17টা খুব বেশি ইম্পর্টেন্ট, সেজন্য 17টা শব্দের যেগুলো নির্বাচন করা হয়েছে, যেগুলো লক্ষণ দেওয়া হয়েছে, সেগুলো একটু যেন চোখে ভাসে আমাদের, যে মুখস্থ না হলেও যেন পরীক্ষার সময় দেখলে মনে হয় যেন এটার অপশন এটা। তো জাতস্মৃত দেখ জানাদি বেদ জানাতি বৈনং বেদুহু যাতে যাতে বিদ্যতে বা। তাছাড়া এইগুলো জিনিসগুলো রয়েছে। তাহলে দেখ এখানে তো বোঝার এমন কিছুই নেই, এখানে জাস্ট লক্ষণগুলোই মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের যে নিরুক্ত গ্রন্থ কেন প্রয়োজন, কেন পড়বো, এবং এই যে কিছু কিছু শব্দের নির্বাচন, এইগুলোই কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ে কিন্তু নিরুক্তে রয়েছে। তাহলে দেখ আমরা সব থেকে বড় কথা দেখবি যে আমরা মানে গহীন অধ্যয়ন করি, কিন্তু সিলেবাসের উপর থেকেও কিছু কিছু প্রশ্ন দিয়ে দেয়, সেগুলো আমরা খেয়াল করি। যেমন হয়তো তোকে বলে দিল শব্দের নির্বাচন গুলো কোন অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। দেখ এটা পড়ানোর বিষয় নয়, মানে এখান থেকে
দেখেই বোঝা যাবে যে এটা দ্বিতীয় অধ্যায়, কারণ দ্বিতীয় অধ্যায় পড়ছি শব্দের নির্বাচন প্রত্যেকটা। তাহলে তো ঘুরিয়ে প্রশ্ন করতে পারে এটা, হ্যাঁ, কিন্তু সহজ দেয় যে শব্দের নির্বাচন গুলো কোন অধ্যায়ে করা হয়েছে, বলো দ্বিতীয় অধ্যায়। যদি বলে শর্ট ভাব বিকার কোন অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, তাহলে প্রথম অধ্যায়। শর্ট ভাব বিকার কে মানে শর্ট ভাব বিকারের উক্তি প্রথম কে করেছেন, না বাদশায়ন, এই ব্যাপারগুলো রয়েছে। আচ্ছা, এরপরে দেখ চলে যাবো ডাইরেক্ট দৈবত কাণ্ড, যেটা হচ্ছে নিরুক্তের সপ্তম অধ্যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের শেষ পর্যায়ের, ঠিক মানে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের শেষ পর্যায় কিসের না আমাদের নেট অনুযায়ী। এমনি তো 12টা অধ্যায় রয়েছে, কিন্তু 3টে অধ্যায় যেহেতু আমাদের পাঠ্য মেন। এবার দেখ, এবার আরেকটা বিষয় বলে রাখি যে কোনটা পাঠ্য বিন্দু, এটাও অনেক সময় নির্ভর করে তোর প্রশ্ন ঠিক হবে কি ভুল হবে। ধর আমি ধরে নিলাম যে তোকে বলল যে দেবতাদের স্থান কে কোথায় অবস্থান করবে সেটা কোন অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। তোকে অপশন দিল প্রথম, দ্বিতীয়, সপ্তম, দশম। তাহলে তোকে এলিমিনেট করতে হবে দশমটাকে, কারণ তুই জানিস দশমটা আমাদের সিলেবাসে নেই। তাহলে সিলেবাসে যেটা নেই সেটা নিশ্চয়ই প্রশ্ন করাটা উচিত নয়, বা সেটা না না করবে এটাই বিধেয়, সে নোটা কাটবে। তো এইভাবে কিছু প্রশ্ন, বা তোদের দেখবি যেগুলো এরকমও কিছু প্রশ্ন হয় যেগুলো দুটো প্রশ্নের মধ্যে আটকে যায়, ঠিক আছে, তখন এটা কিন্তু সুবিধে হবে, এটা বুঝতে সুবিধা হবে যে কোনটা ঠিক হবে। আর যখনই প্রশ্ন করতে যাবি আগে সবসময় এলিমিনেট করবি প্রশ্ন, যে কোনটা নয় আগে ভাব। যদি চোখে একদম পড়ে যায় সামনে যে এটা অ্যান্সার, তাহলে তো হয়ে গেল, কিন্তু যেগুলো কনফিউজ থাকবি সেটা আগে এলিমিনেট করবি কোনটা না। তারপর আমি এগুলো বলবো আস্তে আস্তে যে এগুলোর পদ্ধতি কিভাবে, কোনটাকে বেশি আমরা প্রশ্নের প্যাটার্ন কিভাবে দেখি আমরা ধরবো যে এটাই ঠিক হওয়া উচিত 90%। সেই জন্য যে সবাই যে খুব মানে বিদ্বান অবস্থায় রয়েছে, সবাই অ্যান্সার গুলো এত করে দেবে, 90 আপ করে দেবে, সবাই পারে না ওইভাবে, ঠিক আছে, মানে অনেকে এইভাবে আন্দাজেও করে, অনেক কিছু আন্দাজেও 20-25টা অনেকে করে ফেলে। তো সেই আন্দাজটাও আলাদা রকম, মানে তাদেরও সেটা প্রেডিকশনটা কি রকম থাকে, যে সেটাও একটা শেখার বিষয়, ঠিক আছে, সেটাও আমি আস্তে আস্তে বলবো। বেশ, তাহলে এবার দেখ, আহ তাহলে এই যে দৈবত কাণ্ড, তাহলে সপ্তম কাণ্ডের নাম জিজ্ঞেস করবে, ঠিক আছে, সপ্তম যে অধ্যায় সেই অধ্যায়ের নাম হচ্ছে দৈবত কাণ্ড। নিরুক্তের তৃতীয় কাণ্ডের নাম, এবার দেখ নিরুক্তের তৃতীয় কাণ্ডের নাম হচ্ছে দৈবত কাণ্ড। এবার দেখ কাণ্ড আর অধ্যায় আলাদা এখানে, হ্যাঁ, কারণ দেখ আমি আগের দিন পড়িয়েছিলাম কাণ্ডের বিষয়, তাই না? তাহলে সেই কাণ্ডর বিষয়ে সমালোচনা করতে গিয়ে নিরুক্ত কি বলেছেন, যে দেখো 3টে কাণ্ড দেখা যায়, একটা হচ্ছে নৈঘণ্টক কাণ্ড, একটা হচ্ছে নৈগম কাণ্ড প্রথম দিন পড়িয়েছি, আর একটা হচ্ছে দৈবত কাণ্ড। এবার নিঘণ্টক কাণ্ড যেটা রয়েছে সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় আমরা দেখতে পাই, নৈগম কাণ্ডে হচ্ছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দেখতে পাই, আর দৈবত কাণ্ডে বাকি, যে সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত। তাহলে এই যে বিষয়টা, তাহলে কোনটা কি কাণ্ড, কটা কাণ্ড সেটাও জিজ্ঞেস করতে পারে, যে টোটাল কতগুলো কাণ্ড রয়েছে নিশ্চয়, তাহলে বলি 3টে কাণ্ড। বলা হয়েছে আদ্যং নৈঘণ্টকং কাণ্ডং দ্বিতীয়ং নৈগম তথা তৃতীয়ং দৈবতং চেতি সমাম্নায় ত্রিধা স্থিতঃ, এরকম বলা হয়েছে। বেশ, তাহলে দেখ অবস্থানগুলো একটু দেখে নে, যে কয়ে কোথায় অবস্থান করছে। দেবতার স্থান বিশেষ হচ্ছে পৃথিবী স্থানীয় দেবতা কারা, তাহলে যে অগ্নি, সোম, বৃহস্পতি, রাত্রি, নদী এবং হচ্ছে পৃথিবী। তাহলে অগ্নি, দেখ অগ্নি কোথায় অবস্থান করছে, অগ্নি পৃথিবীতেই অবস্থান করছে, সোম পৃথিবীতে, বৃহস্পতি, রাত্রি, নদী, পৃথিবী, এগুলো সবগুলো। অন্তরিক্ষ স্থানীয় কোনটা, না হচ্ছে ইন্দ্র রয়েছে, রুদ্র রয়েছে, বায়ু, পর্জন্য, গান্ধর্ব। দুলক বা ভূলোক স্থানীয়, তাহলে দুলক আর ভূলোক কিন্তু একই, আলাদা কিছু নয়, বা সেগুলো রয়েছে। তো সেগুলো কারা, না সূর্য রয়েছে, সবিতা রয়েছে, বিষ্ণু রয়েছে, মিত্র রয়েছে, বরুণ, পুষণ ও অশ্বিন এবং উষা। এবার দেখ যদি 3টে মুখস্থ করতে অসুবিধা হয়, যে কোনো দুটো মুখস্থ কর, যেগুলো সহজ সহজ লাগছে, তাহলে এই বাকিটা বের করে দিতে পারবি, যে যেটা নয় সেটাই বাকিটা হবে, বা 3টে মনে থাকলে খুবই ভালো, ঠিক আছে। বেশ, তাহলে এইটুকু যেটা রয়েছে এইটুকুর মধ্যে শ্রেষ্ঠ জয়ন্ত বলবি একটু, অসুবিধা আছে কিনা, তারপর আমরা প্রশ্ন অ্যান্সারে যাচ্ছি।
আচ্ছা, চেষ্টা বল। চেষ্টা বলবি। বেশ, তাহলে এবার প্রশ্নগুলো একটু আলোচনা করি চল। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সার দিবি জয়ন্ত, হ্যাঁ। প্রথমে দেখ লেখা আছে কি, নিরুক্ত গ্রন্থস্য বৃত্তি কে রচিতা, মানে নিরুক্ত গ্রন্থের যে বৃত্তি কে রচনা করেছে। চারটে অপশন নিশ্চয়ই দেখতে পাচ্ছিস, কোনটা হবে? দুজনেই ভেবে রাখ, মানে একজনকে প্রশ্ন করছি মানে সেটা অন্যজনও বলবি। হ্যাঁ বল। আচ্ছা, অপশন সি, 7 জয়ন্ত বল। হুম, ঠিক বলছে? শোনা যাচ্ছে তো জয়ন্ত? যাস্কাচার্য অপশনই নেই। আচ্ছা, এই অপশনটা হবে দুর্গাচার্য, হ্যাঁ। নিরুক্ত গ্রন্থস্য বৃত্তি, কেন বল, কি যে রচনা করেছে তার নাম না আমি তো বলতে হবে। এবার কেন? হ্যাঁ, যাস্কাচার্য। এবার তার বৃত্তি, হ্যাঁ তার বৃত্তি রচনা করেছে কিন্তু আমাদের মানে তোর দুর্গাচার্য। আর যদি আবার যদি যদি বলি তার টিকা, তাহলে আবার দেখ তার টিকা কি আসবে, তার নিঘণ্ট টিকা। হ্যাঁ, মানে তুই যদি তোকে টিকা জিজ্ঞেস কর, তাই নিঘণ্ট টিকা বলতে হবে। তো এইরকম ভাবে মানে যেটাই দেখ, তখন যাস্কাচার্য বলতে পারি যে নিঘণ্ট টিকা যদি বলি তখন যাস্কাচার্য রচনা করেছেন, পরে হেল্পও করেছেন ওই বিষয়ে সায়নাচার্য, তখন অপশন থেকে বলতে পারি, কিন্তু এটা দুর্গাচার্য হবে। আচ্ছা, পরের প্রশ্নটা আসান আছে, চেষ্টা কর। ভাব প্রধানম আখ্যাতম ইত্যত্র ভাব শব্দ সে কো অর্থ, ভাব শব্দের অর্থ কি? ভাবনা। আচ্ছা, বল জয়ন্ত বল। ক্রিয়া, হ্যাঁ অ্যান্সার হবে ক্রিয়া, ঠিক আছে। তো আমি কি বলেছি, এখানে কি লেখা আছে, ভাব প্রধানম আখ্যাতম। বেশ, এবার জয়ন্ত বল, সত্য প্রধানানি কি হবে? নামানি আখ্যাতম উপসর্গ নিপাতা। এটা নামানি হবে। আচ্ছা, তারপরটা বল, শেষটা। এইটা প্রশ্ন তোকে কালকে জিজ্ঞেস করেছিলাম। ইন্দ্রিয় নিত্যং বচন মিতি কস্য মতম। ইন্দ্রিয় নিত্যম বচন, এটা কার মত, এই কথাটা বলেছে যে ইন্দ্রিয় নিত্য। আমি তো জিজ্ঞেস করেছিলাম, কেন বল। 14 নম্বর আয়ন আসছে। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে এটা হচ্ছে ঔদন্ডায়ন, বি অপশন হবে। 5 নম্বরটা বল, আমাদের জয়ন্ত, সত্য প্রধানানি নামানি ইত্যত্র সত্য শব্দস্য কো অর্থ, সত্য শব্দের অর্থ কি? হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার, হচ্ছে দ্রব্য হবে, ঠিক বলেছিস। 6 নম্বর বল, চেষ্টা, সদ্ভাব বিকারা কে না উল্লিখিত, কে বলেছে সদ্ভাব বিকার? আজকেও বললাম, আলোচনা করলাম। অপশন ডি, বার্সায়, ঠিক। আচ্ছা, 7 নম্বর বল জয়ন্ত, না নির্বাধ্য উপসর্গা অর্থাৎ নিরাহু ইতি কস্য মত।
সাকোটা, ঠিক বলেছিস। আচ্ছা, 8 নম্বর বল শ্রেষ্ঠা। না প্রভাব মাচষ্টে না প্রতিশোধী প্রতিষেধতি ইতি কস্য ভাব বিকার আছে, মানে 6টা ভাব বিকার আছে তো, তার মধ্যে কোনটা এটা এর লক্ষণ, কোন লক্ষণটা হচ্ছে এর, মানে এই লক্ষণটা কার আর কি, সহজ কথা। অপশন এ, জয়ন্ত ঠিক বলছে? কি বলবি জয়ন্ত? আচ্ছা, এটা এটা জায়তে হবে। আচ্ছা, তৃতীয় ভাব বিকার বল, দুজনেই বল কোনটা হবে। তৃতীয় ভাব বিকার, অপক্ষীয়তে, বল জয়ন্ত। বিপরিণামতা, আচ্ছা নিলাম, এটাও নিলাম। আচ্ছা, বল জয়ন্ত কি বলবি? কোনটা মানে এ না ডি? আচ্ছা, অপক্ষীয়তে মনে হচ্ছে। আচ্ছা, 9 নম্বর অ্যান্সার হবে বিপরিণামতা। দেখ এই জিনিসটা আরেকবার বলে দিই, যে 6টা যে ভাব বিকার রয়েছে, দেখ তাহলে 6টা ভাব বিকারের আমি একটা ছোট্ট একটা পদ্ধতি বলেছিলাম বা বোঝানোর জন্য একটা বলেছিলাম, যে এইভাবে মনে রাখতে পারিস, যে অস্থি, মানে এটা হচ্ছে সেকেন্ড, যে অস্থি মানে থাকা, আর জায়ত মনে হচ্ছে জন্মলাভ। তাহলে একটা ভাব যে জন্মলাভ আগে করবে না থাকবে আগে, তাহলে আগে জন্মলাভ করবে নিশ্চয়, তাই না জানো তো? কেউ জন্মলাভ করছে তারপরে থাকছে, তাহলে প্রথমে অস্থি, তারপরে জায়ত। এরপরে দেখ, তারপরে কি হয়, তার কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। একটা শিশু যখন জন্ম নেয়, তার দেখবি যে মানে শরীরে যে পরিমাণ জল থাকে, সেই জলটা আস্তে আস্তে সেটা কমে যায়, তার দেহটা অন্যরকম ধারণা হয়, আস্তে আস্তে তার পরিবর্তন হয়, সেই জন্য সেটা হচ্ছে বিপরিণামতে। তারপর ধীরে ধীরে বাড়ে, সেই জন্য হচ্ছে বর্ধাতে। আর অপক্ষীয়তে কথার অর্থ হচ্ছে, যেটার দেখবি যে এজটা কি হচ্ছে একটা লিমিটে থেমে যাবে, মানে অনেক মানুষ রয়েছে দেখবি, হ্যাঁ মানে দেখবি 10 বছর মানুষের বয়স, মানে একটা বয়স 10 বছর কেটে গেছে, তখন দেখে মনে হয় যে একই রকম আছে, আলাদা হয়নি। তার একটা কি একটা টাইমে গিয়ে কোথাও স্যার 5 বছর হোক 7 বছর হোক থেমে যায়। তো এটা হচ্ছে অপক্ষীয়তে। আর শেষেরটা হচ্ছে কি, যে বিনাশ স্মৃতি, যেটা নষ্ট হয়েছে। আচ্ছা, 10 নম্বরটা বল, শেষটা বল। আ ইত্যুপসর্গ কস্মিন অর্থে প্রযোজ্য? কালকে কিছু কিছু শব্দ পড়িয়েছিলাম, যে এই অর্থে কি কি হয়, সেই শব্দগুলোই বলছি। আচ্ছা, দুটোই নিলাম, তুই দুটোই বললি। আচ্ছা, বিপ্রকৃষ্ট নিচ্ছে। আচ্ছা, বল জয়ন্ত, এটাই নেবো। ঠিক আছে, বেশ, একটু দেখে নিস পরে। এটা হবে সন্নিকৃষ্ট, ঠিক আছে, বিপ্রকৃষ্ট হবে না। আচ্ছা, 11টা বল। হীনার্থে, হিত মানে হীন অর্থে কা উপসর্গ প্রযুক্ত, হীন অর্থে কোন উপসর্গটা প্রযুক্ত? এটা কালকে শেষটা এরকম প্রশ্ন করেছিলাম তোকে একটা। হীন অর্থে কোন উপসর্গ প্রযুক্ত? হ্যাঁ বল। হ্যাঁ একদম ঠিক বলেছি, এটা নির অর্থে। আচ্ছা, তারপরটা বল শ্রেষ্ঠ দেখি। অথ নিপাতা মিত্রত্ব শব্দ, মানে অথ শব্দস্য কো অর্থ, এই শব্দের অর্থ কি? অথ নিপাত। হুম, প্রারম্ভ। হ্যাঁ, অথ মানে আমরা বললাম যেমন অথ শ্রী মহাভারত কথা, মানে এরপর আমরা শুরু করতে পেরেছি মহাভারত কথা। তো এটা কি অর্থ হয়?
হুম। হ্যাঁ, যে কোনো শাস্ত্র হতে পারে, অর্থ থাকে। বা তোর হচ্ছে, যদি আমরা ইয়ে পড়ি, দেখ না, আমাদের মহাভাষ্য পড়ি, তাহলে অর্থ শব্দানুশাসনম, তো এইগুলো ব্যাপারগুলো আছে। না, এরপর আর কি। কিন্তু আমি বলেছি যে বেদ আর লৌকিক ভাষার মধ্যে পার্থক্য রয়েছে। এটা আগে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে অধিকার অর্থে প্রযুক্ত হবে, হ্যাঁ। অর্থ নিপাতা হচ্ছে অধিকার। হ্যাঁ। আচ্ছা, তারপরে বল, তেসা মেয়েতে চত্বার, এবার শূন্যস্থান পূরণ আছে, কি হবে? সমুচ্চার্থ। জয়ন্ত। বল জয়ন্ত। মনে আসছে না? আচ্ছা, এটা পাদ পূরণার্থ হবে না, এটা হচ্ছে উপমা হতে হবে, ঠিক আছে? বেশ, তাহলে দেখ উপমা আমরা যেটা দেখেছি, যে এটা তো ইয়ে চলে গেল, ওটা তো মহাভাষ্যের কথা চলে গেলি তুই, আমাদের মহাভাষ্য পড়াচ্ছি না। ইবো নি চিত আছে না, আমি কালকেই পড়ালাম এটা। বেশ, মানে ইবো না চিত নু চারটে হয়েছে, ঠিক আছে। বেশ, এরপরটা বল তাহলে, 14 নম্বরটা, বা ইতি নিপাত কসমিন অর্থে ব্যবহৃত। আচ্ছা, নিলাম। জয়ন্ত বল। মানে না পড়লেও আন্দাজ একটা বলতে পারিস, তারপর পড়বি যখন তো বলবি। মানে বিটা নেবো না অন্য নেবো? বেশ, ঠিক আছে, এটা হচ্ছে 14 নম্বরটা সমুচ্চয় অর্থই হবে, মানে বি অপশনই হবে। আচ্ছা, 15 নম্বরটা বল, শাশ্বত ইতি নিপাত কসমিন অর্থে ব্যবহৃত। 15 নম্বরটা তাই না? আচ্ছা, zoom করবো। তুই ওখান থেকে জুম করতে পারবি, কোনো ব্যাপার না। না, এটা হচ্ছে চিকিৎসার্থে হবে, হ্যাঁ? বেশ, তারপরে বল, দধিচিত, এটা কোন অর্থে? দধিচিত ইত্যত্র চিদি ইতি নিপাত। হুম, সে থাক না। আচ্ছা, এটা হচ্ছে এ নম্বর হবে, উপমার্থ। বেশ, এরপরে দেখ 17 নম্বরটা বল, হ্যাঁ। 30টা আছে, 30টা আছে, আর 5 মিনিটও হয়ে যাবে। আচ্ছা, তুই খেয়ে আসলে খেয়ে আর কোনো অসুবিধা নেই, তুই এন্ড কর তাহলে। হ্যাঁ, ওই শুধু জয়ন্তকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি একটু। এই তো 5 মিনিট হবে, আর আর 3-4 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না, এই তো প্রশ্নগুলো, এই ছোট ছোট প্রশ্ন। আচ্ছা, 17 নম্বর বল, কি হবে? কেউ একটা বল, আমি ওই সঠিক অ্যান্সার বলছি। হ্যাঁ, এটা রিফারেন্স করতে দিয়েছে। আচ্ছা, এটা এটা বাড়িতে করে আমাকে বলবি, হ্যাঁ, এটা সময় লাগবে তোদের। আচ্ছা, 18 নম্বরটা বল। এ কটা নয়, 20 পর্যন্ত করছি, হ্যাঁ, 20 পর্যন্ত করছি। আর বাকি যে 10টা আর একটা, ওই 11টা, ওইটা বাড়িতে আমাকে করে বলবি যে কি করেছিস। আচ্ছা, 18 নম্বরটা বল, ভাব কাল সংখ্যা কারকা নিচত্বার অর্থ কস্য ভবন্তি। আচ্ছা, এটা আছে আখ্যাত, আখ্যাতস্য।
আচ্ছা, হ্যাঁ, ক্রিয়া বলে। হুম, পূর্ব পরোক্ষ কৃত। কারণ দেখ, মন্ত্রের আমাদের জ্ঞান কি হয়, পূর্ব পরোক্ষ মানে আগে কেউ জানে, তারপরে কেউ জানে। হুম। আচ্ছা, 20 নম্বরটা বলে নে। রিচেস সর্বাভি। হুম। হ্যাঁ, এটা না, প্রত্যেক মানে এই অপশনটা বলছিস না, এটা এটা পরোক্ষকৃত হবে, 20 নম্বরটা পরোক্ষকৃত। রিচ সর্বাভি নাম বিভক্তি। ঠিক আছে, মানে এগুলো জাস্ট আমি জিজ্ঞাসা করছি, এই ধরনের প্রশ্ন আসে, এগুলো নিয়ে ব্যাখ্যাও আমি করবো যে কেন হচ্ছে বা কি না হচ্ছে এক সময়। বাকিটা কালকে ধরবো না, বাকিটা মানে নিজেরা করবি, সেটা আমি দেখে নেবো, যে শেষে ক্লাসের শেষে আমি দেখবো না, দরকার হলে সেরকম হলে। কালকে আবার ব্যাকরণ পড়াবো আমি। আচ্ছা, গ্রুপে তো নোটের সঙ্গে একসাথে তো সব যাবে, মানে এটা দেখে নিবি। আর কালকে আমি তো গ্রামার পড়াবো আবার, সন্ধিটাও শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে এটুকু থাকলো আজকে। ঠিক আছে।